কল্যাণ ব্যানার্জি যদি সাহস থাকে নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে সেই পরিমাণটা বলতে বলবে, এতটুকু বলছে টাকা নিয়েছে তো সেটা বাদ দিয়ে বলুক 100 টাকা হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, 1000 কোটি হোক, কিছু একটা সংখ্যা কল্যাণ বাবুকে বলতে বলুন। তারপরে নওশাদ সিদ্দিকী এই 5 টাকার পেনের এমন খোঁচা দেবে কল্যাণ বাবুকে বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছেন? উনি দেখবেন সব বলে, উনি না, ওনার নেত্রী মমতা ব্যানার্জি। আমি আগে চ্যালেঞ্জ করে রেখেছি, মমতা ব্যানার্জিরও সাহস থাকলে কত টাকা নিয়েছি ফিগারটা বলতে বলবেন। কারণ মামলায় গেলে না কিছু নর্মস এন্ড কন্ডিশন থাকে একটা মামলাকে টিকানোর, সেখানে টিকবে না মামলা। ওই জন্য ওই আইনের ফাঁকা জায়গাটাতে বেরিয়ে যায়, আর আইনের ফাঁদে তখনই পড়বে সংখ্যাটা বললে। বলুক না 100 টাকাই বিজেপির কাছ থেকে নিয়েছে, কম করেই বলুক, বা 1000 নিয়েছে বিজেপির কাছ থেকে, বা 1 লাখ নিয়েছে, বা 1 কোটি নিয়েছে, বা 100 কোটি নিয়েছে, বা 1000 কোটি নিয়েছে, কিছু একটা সংখ্যা বলতে বলবেন তো কল্যাণ বাবুকে। যদি বুকের পাটা থাকে কল্যাণ বাবু কেন তার নেত্রী মমতা ব্যানার্জিও বলবেন, এটা ভালো করে জানেন। কারণ তারা জানে নওশাদ সিদ্দিকীর হাতে পেন আছে, ও পেনের 5 টাকার পেনের এমন খোঁচা দেবে। শওকত মোল্লা যে জীবনে কোর্টে ওঠেনি, এত সন্ত্রাস করার পরও নওশাদ সিদ্দিকীরা তাকে কোর্টে তুলে বসিয়ে রেখেছিল 1 ঘন্টা। বুঝতে পেরেছেন তো? এরা শুধু এরকম বলে যাবে। আর আবুল সাহেব কোথায় এখন? জেলের ভাত খাচ্ছে এই 5 টাকার পেনে, মাথা বুঝে রাখবেন। তো বলি যেটা, তো ওরা এইভাবে লুট হয়ে যায়। কল্যাণ বাবুরা 20 তারিখের আগে দেখাবে না ওইটা, আর দেখালেও আমি চুরি ধরে দেবো। যদি দেখিয়ে দেয় আমার কাছে নিয়ে আসবেন, আমি বলে দেবো। যদি বলে ওইখানে ওই রাস্তাটা কংক্রিটের রাস্তাটা 8 ফুট বাই এই 8 ফুট চওড়া, 100 মিটার ঢালাই হয়েছে, যদি 20 লাখ টাকা বিল উঠে আমি বলে দেবো আপনাদেরকে ওটা কত হতে পারে। কারণ ওইসব কাজ তো আমি করাচ্ছি, আমি তো জানতে পারবো যে 8 ফুট চওড়া 6 ইঞ্চি গেজের 100 মিটারে কত টাকা খরচ হয়। উনি যদি 100 মিটারে খরচ 10 লাখ, যদি 20 লাখ বলে আমি কি বলবো 10 লাখ ছেড়ে দিয়েছে। উনি আর করবে না, উনি দেখাবে না। তাহলে আমরা ভোট দিয়ে যদি আমাদের না জিনিস দেখতে পাই লাভটা কি? আর এমপির কাজ কি? যে বিলগুলো পাস হয় তার বিরোধিতা হবে, যদি জনগণের বিপক্ষে যায় সেটা করেনি। আর ইউনিক আইডিয়া শেয়ার করা, ওখানে যাকে প্রাইভেট বিল বলা হয়। কল্যাণবাবু সবেতে ব্যর্থ হয়েছে। উনি বলে সুবক্তা, কিন্তু দুঃখ লাগে কেমন সুবক্তা আর বীর পুরুষ আমি বলবো না। কাঞ্চন মল্লিককে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কি ধরনের মানুষ। ওই উত্তরপাড়ার বিধায়ককে জিজ্ঞাসা করুন উনি কি ধরনের মানুষ, আমি বলবো না। আপনি আরামবাগের বিদায়ী এমপি কে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কি ধরনের মানুষ। আরামবাগের বিদায়ী এমপির কথা বলছি, তৃণমূলের এমপির কথা হচ্ছে উনি দলিত আর মুসলমানদেরকে নাকি সংখ্যালঘুদেরকে দেখতে পারে না, আমি বলছি না কথা। তাই বন্ধুগণ, সময় এসেছে নিজের ভালোটাকে তো বুঝে নিতে হবে। কটা বাজে? আর 5-7 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো? কারোর অসুবিধা নেই? হাত তুলুন তো। অসুবিধা নেই তো? আমার তৃণমূলী বন্ধুদের একটু অসুবিধা হচ্ছে, তাও বলবো অসুবিধা হলো বক্তব্যটা একটু শোনার চেষ্টা করুন। রাগ হতে পারে, আপনার দলের নেতার বিরুদ্ধে বলছি, স্বাভাবিকভাবে রাগ হবে, কিন্তু অনুরোধ করব কি বলছি একটু শুনুন। আর রাত্রে বালিশে মাথা দিয়ে ভাববেন। আপনি দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ করছেন, ঠিক কথা করুন, আমি বিরোধিতা করব না, এটা ডেমোক্রেসি। কিন্তু আপনার বাচ্চাটাকে যে জিজ্ঞাসা করুন তো, ক্লাস 4-এ 5-এ 6-এ পড়ে, আজকে এখান থেকে বাড়ি যাবেন যারা এসেছেন আমাদেরকে এখানে, যারা আওয়াজ শুনছেন, বাড়ি গিয়ে আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, আপনারা যারা আছেন আপনাদের কাদের বাচ্চা সরকারি স্কুলে পড়ে? একটু হাত তুলে দেখান তো। সরকারি স্কুলে, বাকি সব কি বেসরকারিতে পড়ে? আচ্ছা, সরকারি গুলো হাতগুলো নামান তো একটু। কাদের বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ে টাকা দিয়ে? এই কজনের, বাকিতে সব সরকারি স্কুলে তো নাকি? এটা আওয়াজ দেন না ভাই। যারা পয়সা দিয়ে আপনাদের ছেলেগুলোকে বেসরকারিতে পাঠাচ্ছেন তারা আরেকবার হাত তুলবেন। খান 10-15 লোক আছে এখানের মধ্যে, বাকি সবার কোথায় ছেলেটা কোথায় পড়ে? সরকারি স্কুল, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, তাই তো? এখানে কলেজ নেই, কলেজের প্রসঙ্গে আমি আসছি না, সেই মশাটে কলেজ। তো আপনারা বলুন, আজকে আপনারা বাড়ি গিয়ে টেস্ট করে নেবেন। যদি নওশাদ ভাইয়ের কথা ভুল হয়, আপনার এখান থেকে তো ফুরফুরা শরীফ খুবই কাজে, মাঝে মধ্যেই তো ফুরফুরা শরীফে আপনারা যান। আর নাল এরপরে যেদিন বক্তব্য দিতে এখানে আসবো বললেন ভাই আপনি মিথ্যে কথা বলেছেন, বাড়ি যাবেন আজকের পর থেকে। তৃণমূলের বন্ধুদেরকেও বলছি, বাড়ি যাবেন, গিয়ে আপনার ছেলে 6-এ পড়ে, 5-এ পড়ে, 4-এ পড়ে, 3-তে পড়ে, তো আপনাদের ছেলে মেয়েরা যে 6-এর বাচ্চাকে বলবেন বাবু তোর নাম ইংলিশে লেখ, তোর বাবার নাম লেখ, তোর ঠিকানা লেখ, তুই কোন স্কুলে পড়িস, এটা একটা ইংলিশে লিখে দে।
বলুন আপনারা। ওই তো কল্যাণ বাবু জিন্দাবাদ, দিদিমণি জিন্দাবাদ, অভিষেক বাবু জিন্দাবাদ করে হয় না? লাভটা কি হলো? লাভটা কি হলো? কল্যাণ বাবুর পরিবারের ছেলে মেয়েরা কেউ কিন্তু বেসরকারিতে পড়ে না। অভিষেক ব্যানার্জির পরিবারের সন্তানরা কেউ বেসরকারিতে পড়ে না। মমতা ব্যানার্জির আশপাশে যারা আছে তাদের কেউ সরকারিতে পড়ে না, সব বেসরকারিতে পড়ে তারা নেতার ছেলে নেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর আপনাদের লাঠিয়ালের ছেলে লাঠিয়াল করার জন্য সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আজকের পরে বাড়িতে যাবেন, 5 এর বাচ্চা 4 এর বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিয়ে বলবেন, গণিতের বইটা দিয়ে বলবেন, বাবু এই অঙ্কটা করে দেখাতো, দেখবেন পারবে না। 90% বাচ্চারা পারবে না। একটু ভাবার সময় এসেছে। স্কুলগুলোকে এই কল্যাণ বাবুরা, এই মমতা ব্যানার্জিরা, এই শুভেন্দু অধিকারীরা সুকৌশলে, যেখানে দলিত আছে, যেখানে আদিবাসী আছে, যেখানে মাইনরিটি মুসলিমরা আছে, যেখানে পিছিয়ে বর্গের আছে, স্কুলগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে। শুভেন্দু অধিকারীর বাবা নেতা ছিল, শুভেন্দু অধিকারী নেতা হবে, শুভেন্দু অধিকারীর পরিবারের লোকেদেরকে নেতা বানাবে। অভিষেক ব্যানার্জি নেতা হবে, ওর ছেলেকে নেতা করবে, ওর পরিবারের ছেলেকে নেতা করবে, এই করে তাদেরকে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে। আর লাঠিয়াল, আপনার দাদু ছিল, তাদের দাদুদের হয়ে লাঠিয়ালগিরি করেছে, আপনার বাবা তাদের বাবার হয়ে মারপিট করেছে, এখন আপনাদেরকে তাদের হয়ে মারপিট করাচ্ছে। আর আপনাদের ছেলেগুলোকে ওদের ছেলে হয়ে মারপিট করাবে, ভোট লুট করার জন্য আপনাদের এলাকার স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে। এটা বলি খারাপ নওশাদ সিদ্দিকী। যে তৃণমূলের বন্ধুটা গাল দিচ্ছে নওশাদ সিদ্দিকী আসলে, অনেকে গাল দেয় আমাকে এখানে, কিছু অনেকে নয়, সরি, কিছু আমার তৃণমূলের বন্ধু ভুল বুঝে আমাকে খুব গালি দেয়, শুনেছি। আরো একটু বেশি করে দিন, গালি দিয়ে যদি মানসিক শান্তি পান আমাকে মাঝে মধ্যে ডাকবেন, আমার কাছে বসে গাল দেবেন, আমার অসুবিধা নেই। অন্তত আমাকে গাল দিয়ে কিছু মানুষ শান্তি পাবে তো। কালকে আমি নদিয়া নাকাশিপাড়া থেকে আসছিলাম, এক জায়গায় 200-400 লোক ঘিরে, ভাইজান আসবেন, ভাইজান, নতুন লোক জাস্ট পার হয়েছি, আমার এক বন্ধু সেখান থেকে বলছে গো ব্যাক ভাইজান। আমি বললাম আরো দুবার বলে মনটাকে শান্তিতে দাও অন্তত। আমি রাগ করিনি, আমি কারোর মতো গাড়ি থেকে নেমে ছুটে যাইনি তার কাছে। আমি বলছি আরো দুবার তুমি বলো, শান্তি অন্তত পাচ্ছি তো ভাই। আমি তো কাউকে শান্তি সে অর্থে দিতে পারছি না। আমাকে কেউ যদি গালাগালি দিয়ে শান্তি পায় তাও নিজেকে ধন্য মনে করব যে কারো শান্তির কাজে আসছি। তবে একটা কথা, যারা আছেন উপস্থিত, মাইকের আওয়াজ যাচ্ছে, একটু ভাবুন যে স্বাধীনতার পর থেকে 1952 সাল থেকে এই নবাবপুর ভগবতীপুরের মানুষেরা ভোট দিয়ে নেতা বানিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছে, কিন্তু দুঃখ লাগে দীপশিতা ধরের দাদু ছিল বড় নেতা, দীপশিতা ধরের মাও নেত্রী, দীপশিতা ধরো নেত্রী হলো, আর এই ভোটাররা দাদু ছিল লাঠিয়াল, বাবা লাঠিয়াল, ছেলেকেও লাঠিয়াল করে রেখেছে। এটা দীপশিতা ধরেদেরকে জবাব দিতে হবে না? 34 বছর ধরে তোমরা বাংলায় শাসন করেছো, কি দিয়েছো? শুধু একটা কথাই বলছে দাঙ্গা হতে দেয়নি। এটাও তো প্রেসার পলিটিক্স। তুমি দাঙ্গা হতে দিওনি বলছো ঠিক কথা, তুমি তাহলে ঘরের মধ্যে ঢুকিয়ে তালা মেরে রেখে দিয়েছো, বাইরে বেরোলে দাঙ্গা হবে, ঘরে ঢুকে থাকো, আর ঘরের ভিতরে খাবার দিওনি। আমার ছেলেকে অশিক্ষিত করে না খেতে দিয়ে মেরেছো ঘরে, এই জবাবটা চাইতে হবে না ভাই? আর এই জবাবই যখন আমি চাওয়ার কথা বলি, তখন নওশাদ সিদ্দিকী মৌলবাদী, তখন নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক, নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ও মুসলমানদের দল, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, বিজেপির কাছে টাকা খেয়েছে বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি ওইসব নিয়ে ভাবি না। মন জানে পাপ আর মা জানে বাপ। আপনাকে কে জন্ম দিয়েছে, যতই সার্টিফিকেট থাকুক না কেন আপনার কাছে, বার্থ সার্টিফিকেটে, কিন্তু আপনার মাই বলতে পারবে আপনাকে কে জন্ম দিয়েছে। আর আপনার দুনিয়া আপনার সুনাম করলেও, দুনিয়া আপনার সুনাম করছে। নওশাদ ভাই মিষ্টি মিষ্টি কথা, কত ভালো কথা বলে বলে তো, কাউকে গালাগালি দেয় না। এই কল্যাণ বাবুর মতো এই খিচমেরি ফটো উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করে না, কুণাল ঘোষের মতো গালাগালি করে না। নওশাদ ভাই খুব ভালো, আপনার দেওয়া সার্টিফিকেটকে আমি সম্মান দিচ্ছি, কিন্তু আমি তো বলতে পারবো আমার মনের মধ্যে কি আছে। তাই অনুরোধ করছি আপনাদেরকে একটু ভাবুন, ভাবার সময় এসেছে। 13 বছর এই সরকারটা পশ্চিমবাংলায় চলছে, এখনো নবাবপুরের মানুষদেরকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে কেন? সরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা পাচ্ছেন না কেন? কেন নবাবপুরের মানুষদেরকে, হুগলি জেলার মানুষদেরকে, যারা গরিব মানুষ, হেভি ট্রিটমেন্ট নিতে হলে যাদের বেসরকারি হসপিটালের খরচ যারা যোগান দিতে পারছে না, তাদেরকে কেন কলকাতার পিজিতে ছুটে যেতে হচ্ছে? এটা ভাবতে হবে না? এটা কে করে দেবে? যারা শাসকে আছে তাদের দায়িত্ব তো, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
তো ব্যর্থ হয়ে আবারও ভোট চাইতে আসছে। তা আপনাদের বলবো আপনারা সজাগ হন, সতর্ক হন। বলে অঙ্গলিকা খেল জানেন তো? বলে অঙ্গলিকা খেল একবার আপনাদের আঙুলের খেলাটা দেখান। আপনাদেরকে বলছি, মমতা ব্যানার্জি বলেছিল ডবল ডবল চাকরি হবে, আমি ডবল ডবল চাকরির লোভ দেখাতে পারবো না, মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, একবার আপনার আঙুলের খেলাটা দেখান। এই বিজেমূল, এই শুভেন্দু অধিকারীদের জুমলাবাজের সরকারের বিরুদ্ধে ভোট দেন, এই কল্যাণ বাবুদের দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে ভোট দেন, বাচ্চাদের মিড ডে মিল চোরের দলের বিরুদ্ধে ভোট দেন, চাকরি চোরের দলের বিরুদ্ধে ভোট দেন, রেশন চোরের দলের বিরুদ্ধে ভোট দেন। আপনাদের বলছি খাম চিহ্নে ভোট দেন, আপনাদের উন্নয়ন দেখবেন চিৎকার করতে হবে না, দরজার সামনে চলে আসবে। কারণ কিছুদিন পরেই তো বিধানসভা, যখন এখান থেকে হেরে যাবে পার্লামেন্টে সারিয়ার ভাই চলে যাবে, এখানকার এমএলএ দেখবেন দুয়ারে চলে আসবে আপনার, বাবু, চাচা, কাকা, মামা, পিসি, মাসি কি লাগবে বলো? আরে তোমাদের জন্য তো আমরা আছি, আমাদের কেন বাদ দিয়ে অন্যজনকে ভোট দিচ্ছ? এই করবে। তখন আপনার যা দরকার ওই এমএলএ মহাশয়ের কাছ থেকে সব পেয়ে যাবে। দুঃখ লাগে এটা, এই নবাবপুর ভগবতীপুরের কথা বলছি। আপনি কালকেই যান কল্যাণ বাবুর কাছে, এমএলএ এর কাছে যান, বড় নেতার কাছে যান, গিয়ে বলবেন দাদা আমরা একটা ফিস্টি করব। কত লাগবে? 10,000। আলে 12,000 নিয়ে যান। কেন দাদা 2,000 যদি বেশি জিজ্ঞাসা করে? 10,000 টাকা ফিস্টির জন্য আর 2,000 টাকা মদ খাওয়ার জন্য। খারাপ লাগছে নাকি? নবাবপুরের মুসলমানদেরকে, নবাবপুরের দলিতকে, নবাবপুরের আদিবাসীদেরকে ভয় দেখিয়ে ভোট লুটা হয়েছে। আপনি গিয়ে বলুন দাদা আমরা একটা ক্লাব করব, দিয়ে দেবে টাকা। দাদা একটা ক্রাম বোর্ড কিনবো, ম্যাচ বোর্ড দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবের টিভিটা একটু পুরাতন হয়ে গেছে, ও এখন যে নতুন মডেলের টিভি বেরিয়েছে না 52 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ দামি দামি সব মডেল বেরিয়েছে, ওই কিনে পাঠিয়ে দেবে। আর আপনি গিয়ে বলুন দাদা আমাদের ওখানে যে প্রাইমারি স্কুলটা আছে, যে হাই স্কুলটা আছে, তার শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, ব্ল্যাকবোর্ড নাই, বোর্ড নাই, টেবিল নাই, চেয়ার নাই, শিক্ষক নাই, সব কি হলো আচ্ছা দেখছি হয়ে যাবে। মানে বুঝতে পারছেন? আপনি চাইবেন পেন, খাতা, বই, আপনাকে দেবে না। লাঠি, গুলি, পিস্তল চাইবেন, ডবল ডবল এরা তুলে দেবে। কারণ কি? ওরা জানে নওশাদ সিদ্দিকী হয়ে উঠলে বিপদ আছে বিধানসভার মধ্যে। আপনাদের হয়ে কথা বলি, ওরা সংখ্যালঘু উন্নয়নের জন্য এবছরে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে। সামনে বারে ছিল 5,000 কত কোটি টাকা, তার আগের বছরে ছিল 4,700 কোটি টাকা। মানে আমি লাস্ট 3 বছরের কথা বলছি, 15,000 কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করেছিল। আমি তো প্রশ্ন করেছিলাম যে 15,000 এই যে টাকাটা বরাদ্দ হচ্ছে, খরচ কত হচ্ছে? শুনতে কি লাগছে? একটা তাড়াতাড়ি দাও বোঝানোর জন্য। এই দাঁড়া, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ করে ফেলবো। এখন সব ডিজিটাল সময়, এত ফাস্ট, সাথে সাথে চলে আসবে। এটা আপনাকে পিয়াস লেগেছে, বলা হচ্ছে কি আপনার জন্য 1 বোতল পানি রাখা আছে, আপনাকে বলা হচ্ছে এটা আপনার জন্য। পিয়াস লেগেছে, পানি দেওয়া দরকার তো, এক ছিপি দিচ্ছে। 5,000 কোটি টাকা বরাদ্দ ছিল সংখ্যালঘুদের জন্য, 1239 কোটি টাকা খরচ করেছিল এর 2 অর্থবর্ষ আগের কথা বলছি। আবার এই 1239 কোটিটা সংখ্যালঘু মুসলমানদের, সংখ্যালঘু সমাজের যারা আছে তাদের পেছনে খরচ শুধুমাত্র করেনি। প্রাইমারি স্কুলের মিড ডে মিলের ভবন নির্মাণ হয়েছে। প্রাইমারি স্কুলে মিড ডে মিলের ভবন নির্মাণ হবে স্কুল এডুকেশনের টাকাতে। সংখ্যালঘুদের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সংখ্যালঘুদের কাজে লাগাতে হবে। দলিত ভাইদের, আদিবাসী ভাইদের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে ওই টাকা অন্য কাজে লাগিয়ে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে প্রশ্ন করে, নওশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তর মন্ত্রীরা দিতে পারে না, তখন বলে বেটা হয় বিজেপির দালাল, মুসলমানদের দল, নালে বেটাকে জেলে রেখে দে। তো বলছি আপনাদের হাতে কেন পেন দিচ্ছে না বুঝতে পেরেছেন? যে আপনাদের হাতে পেন, বই, খাতা দিলে প্রশ্ন করতে শুরু করে দেবেন। তাই বলছি আপনাদেরকে, আপনারা যদি আপনাদের অধিকার সুনিশ্চিত করতে চান, আপনাদের প্রতিনিধি সারিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, খামচিনে ভোট দিয়ে পাঠান। এখানে আমাকে বেশ কিছু পয়েন্ট দিয়েছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছে। ভোটে জিতলে হেরে গেলে নাকি লক্ষ্মীর ভান্ডার পাবে না, পাবে না। আমি তাদের একটা কথা বলি, সর্বপ্রথম বলি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা আসছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি তার নিজের গাঁটের টাকা থেকে কিন্তু দিচ্ছে না। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার মেহনতের টাকা থেকে আসছে। সকালে যিনি মাঠে যান, সকালে যিনি কলকাতায় যান, যে স্বর্ণ ব্যবসায়ী ওই আগুনের সামনে বসে ফুঁক দিয়ে দিয়ে যে স্বর্ণ তৈরি করছে, যে মেহনত করছে, মেহনতের টাকা থেকে যে ট্যাক্সটা দিচ্ছে, সেখান থেকে টাকা এসছে। ট্যাক্স কিভাবে হচ্ছে? সকালে ঘুম থেকে উঠলে ঘুমানো পর্যন্ত আমরা ট্যাক্স দিই। এই পানির বোতলটা 10 টাকা দিয়ে কিনেছি তো আমরা,
এখানে আমরা ট্যাক্স দিয়েছি, কিভাবে বুঝবেন? এমআরপি নিচে দেখবেন একটা নিচে লেখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা। এই ট্যাক্সটা একটা কেন্দ্রে চলে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। কেন্দ্রের 100 দিনের কাজ আবাস যোজনা হয়ে ঘুরে আমাদের কাছে আসছে বা এই ধরনের প্রকল্প হয়, আর রাজ্যেরটা লক্ষ্মীর ভান্ডার এই ধরনের যে স্বাস্থ্যসাথী হ্যান ত্যান এগুলো ঘুরে আসছে। সবই আমাদের টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি বলছে নাকি আমরা সব তারা দিচ্ছে। মমতা ব্যানার্জি কি ট্যাক্স চালাচ্ছে নাকি টাকা ছাপানো মেশিন আছে, না কালীঘাটের 4টে টালি বিক্রি করে দিয়ে লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে? আমরা চাই না ওই 1000-1200 লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই আমাদের মায়েদের হাতে কাজ, প্রোডাক্টিভ হওয়া দরকার, আনপ্রোডাক্টিভ নয়। আমাদের মায়েরা কাজ করবে, বাড়ির সামনে বাড়ির এলাকাতে কাজ করে মাস গেলে 5-7 হাজার যাতে ইনকাম করে, তার ব্যবস্থা তার পলিসি আমরা নিয়ে আসবো যদি আপনারা যদি আমাদেরকে আগামীতে সুযোগ দেন। ভাই এখানে একটা এই আপনার কি বলে ওয়াকফ প্রপার্টি নিয়ে একটা কথা বলেছে, বেআইনি পুকুর নির্মাণের মানে পুকুর ভরাটের কথা বলেছেন, অনেক বিস্তারিত আছে, সময় স্বল্প। তবে একটা কথা বলি আপনাদের, ওয়াকফ প্রপার্টির কথা এরা অনেক চিৎকার করে। আমার বিধানসভায় কোশ্চেনের ব্যান্ডেল দেওয়া আছে, যে কোশ্চেনগুলো অ্যালাউ হয় না সেগুলো বলা যায় না, কিন্তু আমি বলছি বিধানসভায় কোশ্চেনের ব্যান্ডেল দিয়ে আছে। আমি আশা করছি 5 বছরের শেষে আমি এটা বলতে পারবো, অন্য কোনো বিধায়ক বাংলার জন্য তার নির্বাচনী ক্ষেত্রের জন্য যা কোশ্চেন জমা করেছে, আশা করছি আপনাদের দোয়া আশীর্বাদে ভাঙড়ের বিধায়ক তাদের থেকে অনেক বেশি কোশ্চেন জমা দিয়েছে জবাবদিহির জন্য। তো আমি বারবার একটা কথা বলি, পশ্চিমবাংলায় ওয়াকফকৃত সম্পত্তির সংখ্যা কত এবং মাসিক তার বছরে কত টাকা আয় হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এখনো তথ্য দেয়নি। তথ্য দিলেই তো মমতা ব্যানার্জি ধরা পড়ে যাবে। এই ওয়াকফ প্রপার্টি আজ থেকে চুরি হচ্ছে না, এই ওয়াকফ প্রপার্টি সে কংগ্রেসের আমলে চুরি হয়েছে, বামেদের আমলে চুরি হয়েছে, তৃণমূলের আমলে কিন্তু হরি লুট হচ্ছে। আমি পশ্চিমবাংলার বিধানসভা এবং পশ্চিমবাংলার বাইরে ওয়াকফ প্রপার্টি উদ্ধারের জন্য সোচ্চার হচ্ছে। যেমন একদিকে, ঠিক একদিকে আপনাদের জেনে রাখা দরকার, আমাদের মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে যে সম্পর্কগুলো উৎসর্গ করে গিয়েছিল তাকে আমরা ওয়াকফ প্রপার্টি বলি, যেটা হস্তান্তর যোগ্য না, যেটা বিক্রি হয় না। কিন্তু এই মমতা ব্যানার্জির আমলে বিএলআর অফিসগুলোকে আতুর ঘর বানিয়ে, দুর্নীতির আতুর ঘর বানিয়ে সেটাকেও বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে যদি আপনারা ক্ষমতায় আমাদেরকে আনেন, সেই সমস্ত সম্পত্তিগুলোকে আবার নতুন করে কাগজ তৈরি করে ফিরিয়ে নিয়ে এসে মসজিদের নামে, মাদ্রাসার নামে ওয়াকফকৃত সম্পত্তিকে আমরা ফিরিয়ে দেব। এই কথা বলি আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি। আমরা ঠিক একইভাবে আপনাদের জানিয়ে রাখি, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের নামে, দেবদেবীর নামে যে সম্পত্তিগুলোকে উৎসর্গ করে সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি, সেটা হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে উন্নয়নের এমন জোয়ার চলছে, কল্যাণ বাবুর দ্বারাই এমন উন্নয়ন হচ্ছে যে হস্তান্তরযোগ্য যে নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তাই এখানে দাঁড়িয়ে বলছি, শুধু এখানে নয় সারা রাজ্যে বলে বেড়ায়, আমাদের আগামী দিনে যদি বাংলার মানুষ সুযোগ দেয়, ওই দেবদেবীর নামে, ওই মন্দিরের নামে এবং ওই মাদ্রাসা মসজিদের নামে যে সম্পত্তিগুলো ছিল, যেগুলো বিক্রি হয়েছে, সেইগুলোকে কাগজ করে আবার দেবদেবী, মন্দির, মাদ্রাসা, মসজিদের নামে আমরা ফিরিয়ে দেব। এই জন্যই আমরা মুসলমানদের দল, নালে বিজেপির দালাল হয়ে যায়। এখানেও ওই একটা সমস্যা আছে যে আপনাদের এলাকায় বলি যে ওয়াকফ সম্পত্তি নিয়ে সমস্যা আছে, উপযুক্ত কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ওয়াকফের মামলা অনেক বেশ কটা লড়ছি, আগামী দিনে প্রয়োজনে আপনাদের নিয়ে আমরা চেয়ারম্যানকে ঘেরাও করা দরকার থেকে প্রয়োজন, ডেপুটেশন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর যারা অন্যায় করছেন, অবৈধভাবে পুকুর বুঝাচ্ছেন, চাষযোগ্য জমিগুলোকে কাগজপত্র না দিয়ে মাটি কাটছেন, একটা কথা বলে যায়, দিন কিন্তু সবার সমান যায় না। আজকে শিবু উত্তম শাহজাহান বুঝতে পারছে কি ভুল কাজ করেছিলাম, লোকে চাষযোগ্য জমিতে কেন নোনা পানি ঢুকিয়ে দিয়েছিলাম, ঘরের মেয়েদের উপরে কেন অত্যাচার করেছিলাম, জেলের ভাত কিন্তু আজকে তাদেরকে খেতে হচ্ছে। এই নবাবপুর, ভগবতীপুর, কুমিরমুড়া, মশার তত্ত্ব এলাকার যদি কেউ তৃণমূলের ছত্র ছাই থেকে বলে এখন কল্যাণদা আছে, এখন মাননীয় আছে, এখন অভিষেক ব্যানার্জি আছে, বুঝে নেবে। একটা কথা বলে রাখি, আইনের হাত ঝাড় ঘাড়ে পড়বে, সে পার্থ হোক আর আপনার শাহজাহান হোক আর জ্যোতিপ্রিয় হোক, কোন মমতা ব্যানার্জি, কোন বাপ কেউ বাঁচাতে পারবে না, তাকে জেলের ভাত খেতে হবে। তাই বলে রাখি, যারা অন্যায় করছেন সময়ের সাথে সাথে কমিশন বসবে।
এই অঞ্চলগুলোতে আপনাদের বলে যাই, সমিতিগুলোতে, জেলা পরিষদে, আমরা জেলা পরিষদগুলোতে আমরা কমিশন বসাবো। কমিশন বসিয়ে বিগত 10-15 বছরের 20 বছরের যাই আছে না কেন, যখন মনে হবে আমাদের কি 5 বছরের যে টাকাটা এসেছিল উন্নয়নের জন্য, সে টাকাটা কোথায় কোথায় খরচ হয়েছে আমরা দেখব। যদি দেখি আয়ের বহির্ভূত হয়েছে, আমরা কমিশন বসাবো। তখনকার প্রধান কে ছিল, মেম্বার কে ছিল, উপপ্রধান কে ছিল, সমিতিতে কে ছিল, সভাধিপতি কে ছিল, সবটাই আমরা তদন্ত করব। আর যদি কেউ মনে করে এখান থেকে মাল তুলে নিয়ে ডানকুনির হাইওয়ের ধারে জমি কিনে রেখেছি, লরি কিনেছি, 4 চাকা কিনেছি, দীঘায় হোটেল কিনেছি, ভিন্ন রাজ্যে ছেলে কাজ করে তার হাত দিয়ে সেখানে জায়গা কিনে রেখেছি, সময়ের সাথে সাথে কমিশন বসাবো, সব তদন্ত করব, সমস্ত সম্পত্তি উদ্ধার করব, আবার কোষাগারে জমা দিয়ে সেই টাকা জনগণের সাথে খরচ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।